নমস্কার। আজ আমরা সপ্তগ্রামের রাজনৈতিক অর্থনীতি নিয়ে একটু গভীরে যাব, তবে কোনো বিতর্কের জন্য নয়। আমাদের উদ্দেশ্যটা খুব সোজা, ডেটা বা তথ্যের আয়নায় এখানকার আসল ছবিটা দেখা। মানে পশ্চিমবঙ্গের এই গুরুত্বপূর্ণ এলাকার মানুষ আসলে কি ভাবছেন, আর সবচেয়ে বড় কথা, কেন ভাবছেন। চলুন সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করি। তো এই পুরো বিশ্লেষণটাকে আমরা মোট ৬টা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা সপ্তগ্রামের মাটি আর মানুষকে চিনব, তারপর দেখব মাটির তলার সংকেতগুলো, মানে ডেটা কি বলছে, আর শেষে এই সব কিছুর ভিত্তিতে একটা সমাধানের পথও খোঁজার চেষ্টা করব। যে কোনো রাজনীতির গল্প বুঝতে হলে আগে তার জমিটা চিনতে হয়, তাই না? সপ্তগ্রামও আলাদা নয়। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক, কারণ রাজনীতির শেকড় তো এই মাটিতেই। দেখুন, এই যে সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র, এটা পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটা অংশ। এলাকাটা বলতে গেলে মূলত গ্রাম আর চাষবাস নিয়েই। এখানকার মানুষের জীবন, তাদের অর্থনীতি সবকিছুই যেন চাষের মৌসুমের সঙ্গে বাঁধা। আচ্ছা, এবার যদি আমরা এখানকার জনসংখ্যার দিকে একটু তাকাই, কয়েকটা জিনিস কিন্তু বেশ চোখে পড়ার মতো। এখানকার অর্থনীতিটা মূলত ধান আর পাটের ওপরই চলে। জনসংখ্যার প্রায় ২৪% কিন্তু তফসিলি জাতিভুক্ত, যা রাজনীতির অঙ্কে খুব বড় একটা ফ্যাক্টর। এখানকার প্রধান গোষ্ঠীগুলোর মধ্যে যেমন মাহিষ্য সম্প্রদায় আছে, যারা মূলত চাষবাসের সঙ্গে যুক্ত, তেমনই আছে নমশূদ্র বা মতুয়ারা। এরাও খুব গুরুত্বপূর্ণ একটা তফসিলি গোষ্ঠী। কিন্তু এর উল্টো পিঠও আছে, উন্নয়নের একটা বড়সড় ঘাটতি। মানে ধরুন, কাঁচা রাস্তাঘাট, প্রতি বছর বর্ষায় নদীর জল ঢুকে পড়া, আর তার ওপর কাজের অভাবে এখানকার ছেলেমেয়েদের বাইরে চলে যেতে হচ্ছে। তো এই যে সামাজিক অঙ্ক আর উন্নয়নের অভাব, এই দুটো মিলেই কিন্তু সপ্তগ্রামের রাজনীতির ইঞ্জিনটাকে চালায়। আর ঠিক এই জায়গাটাতেই আসল সমস্যাটা লুকিয়ে আছে, এই উন্নয়নের অভাব। এটা শুধু টাকা পয়সার সমস্যা না, বুঝলেন, এটা একটা প্রজন্মের স্বপ্নের সংকট। ভাবুন তো, নিজের ঘর, নিজের মাটি ছেড়ে ছেলেমেয়েদের চলে যেতে হচ্ছে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে। এটাই এখানকার মূল সংঘাতের জায়গা। তো মাটির কথা তো শুনলাম, এবার চলুন দেখি সংখ্যা কি বলছে। কারণ দিনের শেষে সংখ্যা কিন্তু মিথ্যে বলে না, বরং ভেতরের আসল গল্পটাই আমাদের সামনে নিয়ে আসে। ২০২১-এর বিধানসভা ভোটের ফলটা দেখুন। জেতার মার্জিন ছিল মাত্র ৫.০৮%, মানে খুবই সামান্য। এই ছোট্ট সংখ্যাটা আসলে কি বলছে? বলছে যে সপ্তগ্রামের লড়াইটা কাঁটায় কাঁটায়। এখানে খেলাটা মূলত দুটো দলের মধ্যে, আর প্রত্যেকটা ভোটের দাম আছে। এই চার্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, ২০১৬ সালে প্রধান বিরোধী দল ছিল কংগ্রেস, কিন্তু ৫ বছরের মাথায় ২০২১-এ এসে সেই জায়গাটা প্রায় পুরোটাই চলে গেছে বিজেপির দখলে। এর মানে কি দাঁড়ালো? মানে বিরোধীদের জন্য যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছিল, বিজেপি খুব তাড়াতাড়ি সেটা ভরাট করে ফেলেছে। এটা কিন্তু শুধু সপ্তগ্রামের গল্প নয়, গোটা পশ্চিমবঙ্গের রাজনীতির একটা বড় পরিবর্তনেরই ইঙ্গিত। আরেকটা জিনিস দেখুন, ভোটারদের ভোট দেওয়ার হার কিন্তু ধীরে ধীরে কমছে। ২০১১ থেকে ২০২১ এই ১০ বছরে ভোট দেওয়ার হার প্রায় ৩.৫% কমে গেছে। এখন প্রশ্নটা হলো, এটা কেন হচ্ছে? এটা কি শুধু মানুষের একটা ক্লান্তি, নাকি পুরো সিস্টেমের ওপর থেকেই ভরসা উঠে যাচ্ছে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো। আর এখানেই গণতন্ত্রের মূল কথাটা চলে আসে। দেখুন, গণতন্ত্রের আসল শক্তি তো সাধারণ মানুষের হাতেই, তাই না? যখন একজন নাগরিক সবটা জেনে বুঝে নিজের সিদ্ধান্তটা নিতে পারেন, তখনই গণতন্ত্রের আসল মানেটা খুঁজে পাওয়া যায়। আর এই অধিকারটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবার। দায়িত্বশীল কথা বলার মাধ্যমে, আর একে অপরের সম্মান আর মর্যাদা বজায় রাখার মাধ্যমে। আচ্ছা, এবার যদি আমরা এখানকার বিধায়ক তপন দাশগুপ্তের দিকে তাকাই, তার শক্তি আর দুর্বলতা দুটোই দেখতে হবে। একদিকে তিনি ৩ বারের বিধায়ক, গ্রামের দিকে তার যোগাযোগ বেশ ভালো, এটা তার প্লাস পয়েন্ট। কিন্তু অন্যদিকে তার দুর্বলতাও কিছু কম নয়। বিশেষ করে কাটমানি নেয় যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটা তার ভাবমূর্তিকে সাংঘাতিকভাবে ধাক্কা দিয়েছে। আর নতুন প্রজন্মের ভোটারদের কাছে তো বটেই। তো সংখ্যাগুলো তো আমাদের একটা ছবি দেখালো, কিন্তু প্রত্যেক ছবির পেছনে তো একটা গল্প থাকে, তাই না? মানুষের মনের ভেতর ঠিক কি চলছে, যার জন্য এই সংখ্যাগুলো তৈরি হচ্ছে? চলুন এবার সেই কারণগুলো খোঁজার চেষ্টা করি। মানুষের মনে যে ক্ষোভ জমে আছে, তার মূল কারণগুলো যদি আমরা দেখি, তাহলে কয়েকটা জিনিস খুব পরিষ্কার।
১ নম্বরে অবশ্যই দুর্নীতি, সেটা স্থানীয় লেভেলে কাটমানি হোক বা রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগের দুর্নীতি। ২ নম্বরে আসছে আইন শৃঙ্খলার প্রশ্ন, বিশেষ করে ভোটের পর যে হিংসার ঘটনাগুলো ঘটে। আর ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে বড় কারণটা হলো অর্থনৈতিক সংকট, মানে চাকরির অভাব, বেকারত্ব। ব্যাপারটা খুব সোজা। যে হাতটা সাহায্য করার জন্য এগিয়ে আসার কথা, সেই হাতটাই যদি ভাগের টাকা চায়, তাহলে তো বিশ্বাসের বাঁধনটা ছিঁড়বেই। কাটমানি কেলেঙ্কারির আসল প্রভাবটা ঠিক এইখানে, বিশেষ করে গরিব পরিবারগুলোর জন্য। যারা সরকারি সাহায্যের আশায় বসে থাকে, তাদের কাছে এটা একটা বিশাল বড় বিশ্বাসঘাতকতা। তাহলে লড়াইটা এখন কোথায় এসে দাঁড়িয়েছে? একদিকে আছে তৃণমূল কংগ্রেস, তাদের হাতে ক্ষমতা আছে, গ্রামে ভালো সংগঠন আছে, কিন্তু দুর্নীতি তাদের ভাবমূর্তিকে অনেকটাই দুর্বল করে দিয়েছে। আর অন্যদিকে আছে বিজেপি, তাদের ভোট দ্রুত বাড়ছে, তরুণদের মধ্যে জনপ্রিয়তা আছে, কিন্তু বাংলায় তাদের সংগঠনের শিকড় এখনও ততটা গভীর নয়। এটাই তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এবার কথা বলা যাক গভর্নেন্স বা শাসনের ঘাটতি নিয়ে। মানে নেতারা যা যা প্রতিশ্রুতি দেন আর বাস্তবে মানুষ যা পায়, তার মধ্যে যে ফারাক, সেটা সাধারণ মানুষের জীবনকে কিভাবে বদলে দেয়, চলুন সেটাই দেখি। মানুষের অভিযোগের একটা বড় অংশই কিন্তু পঞ্চায়েতকে ঘিরে, কারণ সরকারি সাহায্য তো ওখান দিয়েই আসে। কিন্তু অভিযোগটা কি? অভিযোগ হলো স্থানীয় কিছু নেতা বা প্রভাবশালী লোক বিপিএল তালিকা বা ঘর পাওয়ার লিস্টে কার নাম থাকবে কার থাকবে না সেটা ঠিক করে দেয়। ফলে আসল সাহায্যটা যোগ্য মানুষের কাছে পৌঁছানোর আগেই মাঝপথে আটকে যাচ্ছে। আর ঠিক এভাবেই পুরো সিস্টেমের ওপর থেকে মানুষের ভরসাটা উঠে যায়। আর রোজকার জীবনের অভিযোগের তালিকাটা তো আরও লম্বা। ধরুন, রেশনের চাল ভালো না, ৩৪ নম্বর হাইওয়েতে ঘণ্টার পর ঘণ্টা জ্যাম, গ্রামের রাস্তা ভাঙা চোরা, একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, বা দিনমজুরদের থেকে জোর করে তোলা হচ্ছে। এই ছোট ছোট সমস্যাগুলোই কিন্তু জমতে জমতে একটা বিশাল ক্ষোভের পাহাড় তৈরি করে। তো সমস্যাগুলো তো আমরা দেখলাম, কিন্তু শুধু সমস্যা নিয়ে কথা বললে তো হবে না। সমাধানের পথটা কি? এই ডেটার উপর ভিত্তি করে এমন একটা ব্লুপ্রিন্ট বা পরিকল্পনা তৈরি করা সম্ভব, যেটা মানুষের বিশ্বাস ফিরে পাওয়ার চাবিকাঠি হয়ে উঠতে পারে। আমরা এই কৌশলটাকে একটা চতুর্মুখ নীতি বলতে পারি। মানে এর 4টে দিক আছে। ১. দুর্নীতির সিস্টেমের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব। ২. আইন শৃঙ্খলার উন্নতি আর একটা স্থিতিশীল পরিবেশের আশ্বাস। ৩. নতুন ভাবনা, মানে চাকরি আর আধুনিক প্রজেক্টের মাধ্যমে একটা নতুন ভিশন তৈরি করা। আর ৪ নম্বর হল সুরক্ষা, মানে সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার গ্যারেন্টি দেওয়া। তবে শুধু নীতি বানালেই হবে না, এই কথাগুলো ঠিকঠাক মানুষের কাছে পৌঁছাতেও হবে। যেমন ধরুন, মাহিষ্য কৃষক, মতুয়া ভাইবোনেরা, অন্যান্য দলিত গোষ্ঠী, মহিলা, তরুণ প্রজন্ম বা নরমপন্থী মুসলিম সমাজ, প্রত্যেকের কাছে তাদের নিজেদের ভাষায় তাদের সমস্যাকে সামনে রেখে কথা বলতে হবে। কারণটা খুব সোজা, একটা কথাই তো আর সবার মন ছুঁতে পারে না, তাই না? উদাহরণ হিসেবে বলা যায় ৩৪ নম্বর জাতীয় সড়ককে ৪ লেনের করার একটা নির্দিষ্ট প্রতিশ্রুতি। এর জন্য হয়তো প্রায় ১৫০ কোটি টাকা লাগবে, কিন্তু এটা হয়ে গেলে শুধু যে যাতায়াত সহজ হবে তাই নয়, এলাকার ব্যবসা বাণিজ্যেও একটা নতুন জোয়ার আসবে। কিন্তু এই সব কিছুর গোড়ায় একটাই কথা, সততা। মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা জল জীবন মিশনের মতো স্কিমগুলো যেন কোনো দুর্নীতি বা কাটমানি ছাড়া একদম শেষ মানুষটার কাছে পৌঁছায়। আসল কথা হলো প্রকল্পের নাম কি সেটা বড় নয়, প্রকল্পটা সততার সঙ্গে মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটাই আসল। আর এখানে বিশ্বাস তৈরির আর একটা দিক চলে আসে, সেটা হলো তথ্যের সুরক্ষা। একটা খুব সহজ নীতি আছে যাকে বলে পারপাস লিমিটেশন। এর মানে হলো সরকার যখন কোনো একটা কাজের জন্য আপনার থেকে তথ্য নেয়, তখন আপনার অনুমতি ছাড়া সেই তথ্য অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না। এই ছোট নীতিটা মেনে চললেই কিন্তু সরকার আর সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসের সম্পর্কটা অনেক মজবুত হয়। আমরা প্রায় আলোচনার শেষে এসে গেছি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আসল রাজনৈতিক সাফল্য কিন্তু শুধু ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিতে আসে না। বিশ্বাস অর্জন করতে হয় ভোটের পরেও, প্রতিদিনের কাজের মধ্যে দিয়ে। যে কোনো ভোটের শেষ ৩০ দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সময়টায় দুটো জিনিস একসঙ্গে চালাতে হয়, বড় বড় প্রচার, সমাবেশ, সোশ্যাল মিডিয়া, আর তার সাথেই
একেবারে মাটির কাছে গিয়ে মানুষের ছোটখাটো সমস্যার সমাধান করা, দুটোই সমান জরুরি। তাহলে শেষ প্রশ্নটা শুধু জেতার কৌশল নিয়ে নয়, প্রশ্নটা হলো শাসনের আসল উদ্দেশ্যটা কি? কিভাবে মানুষের দেওয়া একটা ভোট তাদের সেবা করার একটা পবিত্র দায়িত্বে বদলে যায়? এই প্রশ্নটার উত্তরের ওপরই কিন্তু যে কোনো গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করে।